600 কোটি টাকা ব্যয় করেও ডিজিটাল হয়নি আয়কর ব্যবস্থা, অকার্যকর বাইট্যাক্স প্রকল্প। সরকারের বেঁধে দেয়া দামে মিলগেটে বিক্রি হচ্ছে না চাল, প্রভাব নেই খুচরা ও পাইকারিতে। ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় অংশই পায়নি প্রণোদনার ঋণ, 25 ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। খরচ হয়ে গেছে 600 কোটি টাকা, এরপরও আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইটিআইএন ছাড়া কোনো সেবাই মিলছে না অনলাইনে, কার্যত পরিত্যক্ত হতে চলেছে অনলাইন আয়কর ব্যবস্থা বাইট্যাক্স। এই অবস্থায় নতুন প্রকল্প নেওয়ার চিন্তা এনবিআর-এর। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করছেন এই আইনজীবী, কিন্তু কিছুতেই সার্ভারে ঢুকতে পারছেন না। এমন বিড়ম্বনায় পড়ছেন অনেক করদাতাই। তারা জানান পুরনো পদ্ধতিতেই হচ্ছে কর দেয়া, নিরীক্ষা করা, নথিপত্র জমা দেয়া সহ সব সেবা। রিটার্নটা খুব ইজিলি নেওয়া যাচ্ছে, রিটার্নের ব্যাপারে একদমই সেবা নেওয়া যাচ্ছে না। কোনোভাবেই আমরা আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করতে পারতেছি না, সার্ভার প্রবলেম। উন্নত দেশগুলোর আদলে জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থার জন্য প্রকল্প নেওয়া হয় 2011 সালে। 8 বছরে ব্যয় হয় প্রায় 600 কোটি টাকা। প্রকল্পের আওতায় সমন্বিত কর ব্যবস্থা বাইট্যাক্সের কাজ করে ভিয়েতনামের প্রতিষ্ঠান এপিটি ইনফরমেশন, কিন্তু ফল মিলল না। যেহেতু অর্থের অপচয় হয়ে গেল, এটা তো দুঃখজনক। হতাশা এই জন্য আমাদের ইকোনমিক অন্যান্য ক্ষেত্রে ডিজিটাল যে প্রোগ্রেসটা হয়েছে, তো এনবিআর-এর এই উইংটা কেন হবে না? সুতরাং সেই ক্ষেত্রে তো এটা আমাদের জন্য আনফর্চুনেট। যদিও এখানে আমি বলি আমাদের অনেক কমিটেড ভালো ভালো অফিসার আছেন। অবস্থার উত্তরণে গত জুলাইয়ে বাইট্যাক্সের ত্রুটি সারানোর উদ্যোগ নেয় এনবিআর। সহযোগিতা চাওয়া হয় এপিটি ইনফরমেশনের, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এজন্য আর অর্থ মেলেনি, ফলে কাজও হচ্ছে না। এ অবস্থায় আপাতত অনলাইনে রিটার্ন জমা নিতে নিজস্ব উদ্যোগে নতুন সফটওয়্যার তৈরির চেষ্টায় এনবিআর। ছোট ছোট সেগমেন্টে ইটিটিএস, অনলাইন রিটার্ন এইভাবে তো আসলে হয় না, সবগুলোকে একসাথে লিঙ্ক করতে হবে। আমরা এইভাবে ধীরে সুস্থে করতেছি, এখনো বড় কোনো প্রতিষ্ঠানের সাথে এখনো কিছু হয় নাই। আপনি রিটার্ন ফাইল করবেন ইন্ডিয়াতে, আপনি অনলাইনে রিটার্ন ফাইল করতে পারেন। তাদের সিস্টেম, বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমটাকে এমনভাবে ইন্টিগ্রেট করছে, কোন ফাইলকে অডিট করতে হবে সেই অডিটের প্যারামিটারটা সিস্টেমে দেওয়া আছে। ডকুমেন্ট ফাইল করার জন্য আপনার লাগবে না, আপনি কি করবেন, আপনার জায়গায় বসে আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তাহলে কি হচ্ছে এর মাধ্যমে, আপনি যদি অ্যাসেসিং অফিসার হন বা আপনি যদি সরকারি অফিসার যিনি অ্যাসেসমেন্ট করবেন, তার সাথে অ্যাসেসির ফিজিক্যাল ইন্টারাকশনসটা কমে যাচ্ছে। আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে না পারার জন্য এনবিআর-এর নীতি নির্ধারণী মহলকেই দায় দিচ্ছেন সংস্থারই অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নির্দেশনার পরও মিলগেটে কমেনি চালের দাম, বাজারেও এর কোনো প্রভাব নেই। এখনও কেজিতে 3 টাকা বেশি দামে চাল বিক্রি করছেন আড়তদার এবং খুচরা বিক্রেতারা। এদিকে সরকারের নির্ধারিত দামে চাল বিক্রি করা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খাদ্য অধিদপ্তর। কয়েক সপ্তাহ ধরে অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির লাগাম টানতে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে চালের দাম নির্ধারণ করে দেয় খাদ্য মন্ত্রণালয়। মিলগেটে প্রতি কেজি সরু মিনিকেট চাল 51 টাকা 50 পয়সা ও মোটা চাল 45 টাকায় বিক্রির নির্দেশনা দেয়া হয়। তবে বুধবার রাজধানীর আড়ত ও খুচরা বাজারে দেখা গেছে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। গতকালকের সিদ্ধান্ত মোতাবেক বাজার রেট হয়েছে, এরকম কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। আজকে গভর্নমেন্ট আমাদেরকে চাল সেই রেটে দেখ, আমরা সেই রেটে আনবো, সেভাবে বিক্রি করবো। যদি আমরা কোনো অনিয়ম করি তাহলে আমাদেরকে পানিশমেন্ট করুক, কিন্তু আমি বেশি দামে কিনে আমি কম দামে কীভাবে বিক্রি করবো? এখন মনিটরিং লাগবে, কোথাও বেশি করে কিনা, কোথাও বেশি রাখে কিনা, বা কে কী দামে বিক্রি করে। এদিকে কুষ্টিয়া ও নাটোরের মিলগেটেও চাল বিক্রি হচ্ছে আগের দামে। সরকার নির্ধারিত দাম এখনও বাস্তবায়ন করেননি মিল মালিকরা। গভর্নমেন্ট যেরকম আপনার রেট দেবে সেই রেটে আমাদের আপত্তি নাই বর্তমানে, কারণ ধানের দাম কমলে চাউলের দামও কমবে, এটাই স্বাভাবিক। তবে ধান এখন যেহেতু বেশি দামের রেট হলে পারে আমরা বেশি কেনাকাটা করব না। খাদ্য অধিদপ্তর বলছে তাৎক্ষণিকভাবে বাজারে দাম কমার প্রভাব না থাকলেও 2-1 দিনের মধ্যেই কমে আসবে চালের দাম।
আমরা এই সিদ্ধান্ত এসে এই চেইনটা এখন ঠিক হলো কিনা। ওই চেনের মধ্যে যে জায়গাটা আমরা ঠিক করে দিচ্ছি, এখন পরবর্তীতে প্রতিটা ঠিক হওয়ার পর যখন চেনটা চালু হবে তখন দেখবেন যে আপনি ইম্প্যাক্টটা দেখতে পাবেন। এদিকে মিলগেট থেকে কম দামে চাল পাওয়া গেলে বাজারে দাম কমানোর আশ্বাস দিলেন পাইকারি ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজারের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মিলনুল্লাহ। মিলন, এখনো মিলগেটে নির্ধারিত দামে চাল বিক্রি না করার কারণ কি? ব্যবসায়ীরা কি বলছেন? আসলে আপনি যেটি বললেন এটি আসলে দুই রকমের বক্তব্য দুই জায়গার। কারণ আমি মিলগেটে গিয়েছিলাম সকালে, তারা যেটি জানিয়েছেন যে তারা সরকারের যে বর্ধিত দাম 51 টাকা 50 পয়সা মিনিকেট, তারা কিন্তু ওই দামে চাল বিক্রি করছে। কিন্তু আমি এই ব্যাপারটি নিয়ে যখন খুচরা বাজারে যাই জানতে, কিন্তু তখন তারা বলেছে যে না, এখন পর্যন্ত যে পুরাতন যে দাম সেই দামে তারা চাল বিক্রি করছে। মানে গত সপ্তাহ থেকে প্রায় 2 থেকে 3 টাকা বেশি দরে কিন্তু এই চালটা বিক্রি হচ্ছে। আমি এর কারণ হিসাবে জিজ্ঞেস করেছিলাম যে এখন পর্যন্ত যেহেতু সরকার আপনাদের একটি বর্ধিত দাম নির্ধারণ করে দিয়েছে, তারপরেও আপনারা খুচরা বাজারে কেন বেশি দামে চাল বিক্রি করছেন? তার উত্তরে তারা বলেছেন যে আসলে তারা এখন পর্যন্ত যে চালটি কিনে এনেছেন এটি আসলে বেশি দামে কেনা, যার কারণে বেশি দামে তারা বিক্রি করছে। এর পরবর্তীতে যে মিলাদদের সাথে সরকারের যে বৈঠক হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে, সেখানে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু এখনো তারা স্পষ্ট না, যার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত এই আগের দামে চাল বিক্রি করছে। তো আমি এই ব্যাপারে কথা বলেছিলাম কুষ্টিয়ার অনেকগুলো মিল মালিকদের সাথে। তারা যেটা বলেছে যে আসলে সরকার যে দামটি নির্ধারণ করেছে সেই দামে কিন্তু তাদের চাল বিক্রি করলে কিছু টাকা লস হবে, তারপরেও কিন্তু তারা চাল বিক্রি করছে, কারণ ওই দামে বিক্রি করছে, কারণ যেহেতু সরকারি সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না। কিন্তু এইভাবে চলতে থাকলে তারা আর ধান কিনবেন না, কারণ ধানের দাম যদি না কমে এই দামে ধান কিনে এই 51 টাকা দামে চাল দেওয়া তাদের পক্ষে সম্ভব না বলে তারা জানিয়েছেন। কিন্তু কিছু মিলার আবার বলেছেন যে এখন আসার কথা হলো যে কালকে থেকে যখন চালের বাজার নির্ধারণ করে দেওয়ার পরের থেকে কিন্তু ধানের বাজারও নাকি মন প্রতি 50 থেকে 60 টাকা করে কম হতে শুরু করেছে, এবং তারা আশা করছে যে সামনের দিকে আরো কমবে, কারণ এখন মৌসুমটি যেহেতু 2টি ধানের মাঝারি মৌসুম, সামনের মৌসুমের ধান অতি তাড়াতাড়ি উঠে আসবে, সেই কারণে কৃষকরা তাদের গোলার ধান খালি করার জন্যই কিন্তু এখন বাজারে ধান তুলবে, এবং এই সময় ধানের একটু কমার সম্ভাবনা আছে। তো এই কারণে আসলে তারা আশাবাদী যে হয়তো তাদের এই যে লসটা এখন হচ্ছে সেটা তারা পুষিয়ে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কুষ্টিয়ার চাল বাজারের সর্বশেষ সময়। মিলনুল্লাহ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতেই খেলাপি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, করোনার কারণে কেবল ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয়নি। সংকটের এ সময়ে ব্যবসায়ীদের জন্য কোনো বাধা সৃষ্টি করলে রপ্তানি আদেশ বাধাগ্রস্ত হবে, পাশাপাশি আমদানির এলসি নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে। কোনো গ্রাহক ঋণ খেলাপি হলে তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তাই বৃহত্তর স্বার্থেই ব্যবসায়ীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী। এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য 4টি প্রস্তাব উত্থাপন করা হয়। অনুমোদিত 4টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 339 কোটি 80 লাখ টাকা। এটা করোনার জন্য বাড়ানো হয়েছে। আমরা টাকা দিয়েছি, টাকা তো মাফ করে দেয়নি, টাকা আমরা পাবো, শুধু সময় বাড়িয়ে দিচ্ছি। সময়টা যদি না বাড়িয়ে দেয়, এই সময় যদি আমরা যদি কোনো বাধা সৃষ্টি করি, তাহলে আমাদের যে এক্সপোর্ট অর্ডার গুলো এগুলো বাস্তবায়ন করা যাবে না। ইম্পোর্ট আমরা করতেছি, সেখানেও এলসি গুলো আমরা সেটেল করতে পারবো না। কুঠির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের বড় অংশই সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ পাচ্ছেন না, অথচ বৃহৎ শিল্প ও সেবা খাতে এর উল্টো চিত্র। সকালে নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজির এক ভার্চুয়াল আলোচনায় উঠে আসে এসব তথ্য। এ সময় ঋণ পেতে ব্যাংকের নিয়ম সহজ করা সহ সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাত। এতে গত 1 বছরে এ খাতের রাজস্ব কমেছে 66%। এ খাতের সুরক্ষায় গেল এপ্রিলে 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজির আলোচনায় বলা হয়, সিএমএসএমই খাতের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
20,000 কোটি টাকার মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে 20% কিছু বেশি। জামানতের অভাবের পাশাপাশি কাগজপত্রের জটিলতার কারণে প্রায় 80% উদ্যোক্তা প্রণোদনার অর্থ নিতে আগ্রহী ছিল না। উদ্যোক্তা বলছেন যে এই লেংদি প্রসেসের জন্য কিন্তু তারা এই ফ্যাসিলিটিগুলি গ্রহণ করতে পারছেন না, এবং ব্যাংকের যেই ডকুমেন্টেশন এটা ওনাদের জন্য ইট ইজ ভেরি কাম্বারসাম। আমরা জানি এটা অনেক সার্ভেতে এই কথাটা উঠে এসেছে। সভায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা বৈষম্যের শিকার হয়েছেন। এদের টিকিয়ে রাখতে কর হার কমানোর পাশাপাশি ব্যাংক নীতিতে সংস্কারের ওপর জোর দেন তিনি। যে প্যাকেজটা করা হয়েছে তার ভিতরে বৈষম্য ছিল, বৈপরীত্য ছিল, বঞ্চনাও ছিল। অর্থাৎ আপনি পুরোটা যে অর্থ আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে দেওয়ার কথা সেটা আপনি দেননি, যেটা দিয়েছেন সেটা শুধুমাত্র ব্যাংকের খাতে দিয়েছেন, সেই ব্যাংক দিয়ে তারা কার্যকর হচ্ছে না। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সমস্যা সমাধানে নীতি পরিবর্তনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী। তাদের এই কোলাটেরাল অ্যাসেট বিভিন্ন সমস্যা যেগুলি তারা পূরণ করার মতো তাদের সক্ষমতা নাই, এটা পারবেও না। ব্র্যাক একটি মডেল তৈরি করেছে, তারা করছে তাদের মতো করে, ঠিক আছে, কিন্তু সরকারেরও সার্বিকভাবে সার্বজনীনভাবে যেটা আমাদের করা দরকার। সভায় আরও জানানো হয়, করোনার শুরুতে 78% ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার প্যাকেজের বিশেষ ঋণ বিতরণে গড়িমসি করায় 25 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খুব কম বিতরণ করেছে এমন 25 প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। 31 অক্টোবরের মধ্যেই শতভাগ ঋণ বিতরণ করতে বলা হয় চিঠিতে। শোকজ করা হয়েছে 16টি আর্থিক প্রতিষ্ঠান, 2টি বেসরকারি খাতের বাণিজ্যিক ও 7টি বিদেশি ব্যাংকে। আর সতর্ক করা হয়েছে বেসরকারি খাতের কয়েকটি এবং সরকারি খাতের প্রায় সব ব্যাংকে। হিসেব অনুযায়ী 31 আগস্ট পর্যন্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের বিতরণ করা হয়েছে 2,801 কোটি টাকা, যার লক্ষ্যমাত্রার প্রায় 14%। করোনার ক্ষতি মোকাবেলায় প্যাকেজ ঘোষণার 5 মাস পার হলেও তহবিল সংকটে পড়েছেন এ খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে ব্যাংকগুলোকে বারবার কেন্দ্রীয় ব্যাংক তাগিদ দিয়েও আসছিল, কিন্তু নির্দেশনা আমলে না নেয়ায় এ পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের জন্য নতুন প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা নিয়েছে সরকার। প্যাকেজের আওতায় 10 লাখ শ্রমিককে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এতে 3 মাসে মোট খরচ হবে 900 কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে 2 বছরের জন্য করা হচ্ছে এ প্যাকেজ। পুরো প্যাকেজের আকার হবে 1,135 কোটি টাকা। সফল হলে সরকার একে স্থায়ী নিরাপত্তা কার্যক্রমে রূপ দিতে পারে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্যাকেজটি বাস্তবায়নে নীতিমালা তৈরি করেছে এবং এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদনও করেছে। খুব দ্রুতই নীতিমালাটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। প্রণোদনায় অর্থায়ন করবে উন্নয়ন সহযোগী সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি সরকার। চামড়া খাতের ঋণ পুনর্তফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ খাতের উদ্যোক্তাদের মধ্যে যারা ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়েছেন তারা আরও 2 মাস সময় পাবেন। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় সময় আরেক দফা বাড়িয়ে 30 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে 5 এবং 20 জুলাই দুটি নির্দেশনার মাধ্যমে 2 দফা সময় বাড়ানো হয়েছিল। যেসব নিয়মের কথা বলা হয়েছিল বর্ধিত সময়ে সেসবই বহাল রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা যায় চামড়া খাতে বিতরণ করা ঋণের পরিমাণ 4,000 কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 3,000 কোটি টাকা, যার বেশিরভাগই পুরনো ঋণ। এছাড়া ভেঞ্চার ক্যাপিটাল ও বিকল্প বিনিয়োগে উৎসাহী করতে মূলধন সংরক্ষণে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারে শেয়ার বাজারের খবর। চলতি সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইতে দর হারিয়েছে 54 ভাগ প্রতিষ্ঠান, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক DAX 19.08 পয়েন্ট কমে অবস্থান করছে 4,963 পয়েন্টে। লেনদেন হয়েছে 914 কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 61 কোটি 37 টাকা বেশি। হাতবদল হওয়া 355টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 132টির, কমেছে 191টির এবং দর অপরিবর্তিত রয়েছে 32টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 94.47 পয়েন্ট। লেনদেন হয়েছে 60 কোটি 7 লাখ টাকার শেয়ার।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।